চেন্নাই সুপার কিংস ভার্সেস রাজস্থান রয়্যালস। খেলাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলা হবে। কারণটা কি, প্রথমত এই দুটো দল আপোষে নিজেদের মাঝখানে ট্রেডিং করছে। কিভাবে ট্রেডিং করছে? চেন্নাই রাজস্থান থেকে স্যানজোকে টাইনে নিয়ে আসছে, অন্যদিকে দুজন প্লেয়ারকে তারা গিফট করে দিছে। কাকে গিফট করছে? রবীন্দ্র জাদেজা, যিনি কিনা তার ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন। অন্যদিকে স্যাম কারেন, যে কিনা প্রিমিয়াম অলরাউন্ডার, তাকে তারা ছেড়ে দিছে। এখন কথা হচ্ছে স্যাম কারেন আনএভেলেবল, কি কারণে? তিনি ইনজুরি কবলে পড়ে গেছেন। কিন্তু রাজস্থান কিন্তু ধানুষ সানাকাকে আবার সাইন ইন করতে পারছে। ধানুষ সানাকা পিএসএল ছেড়ে আইপিএলে যুক্ত হয়ে গেছেন। ভাই, টাকার জন্য আপনারা কত কিছু করতে পারেন। অন্যদিকে চেন্নাই শিবিরও কিন্তু কিছু ইনজুরি এমনভাবে হানা দিচ্ছে যেগুলো চিন্তার বাইরে। মহেন্দ্র সিং ধোনি, যে কিনা সবচেয়ে আলোচিত ক্রিকেটার, সবচেয়ে বড় ক্রিকেটার চেন্নাই হিসেবে, তিনি ইনজুর, তিনি কয়েকটা ম্যাচ খেলতে পারবেন না। যখন মহেশ পাত্রানাকে তারা ছেড়ে দিয়েছিল, মনে করেছিল নেতান এলিট যেহেতু আমাদের দলে আছে, তিনি ডেথ বোলিংটাকে সামাল দিতে পারবেন। এই প্লেয়ারটা ইনজুরি কবলে পড়ে আছেন, সুতরাং বুঝতেই পারতেছেন তারাও কিন্তু চিন্তামুক্ত না। ম্যাথিউ শেট ইনজুরি কবলে পড়ে আছেন, পুরো সিজনে কিন্তু আনঅ্যাভেলেবল থাকবেন। তবে নেথান এলিসের জায়গায় তারা কিন্তু স্পেন্সার জনসনকে দলের সাথে যুক্ত করে ফেলছে। এখন গত সিজনে কি হয়েছিল, তাদের দুইটা দল কিন্তু মারাত্মক বাজে খেলছে। বিশেষ করে চেন্নাইয়ের কথা যদি বলেন, চেন্নাই শুরুর দিকে এতটাই বাজে খেলছে, বলার বাইরে শেষ দিকে কিছু ইনজুরি হয়েছিল। ইনজুরির কারণে তারা দুইটা প্লেয়ারকে সাইন ইন করতে পারছিল, যেমন আয়ুষ মাত্রে, উর্বিল পাটিল, এমনকি ডোয়েল ব্রেভিস। তারা তিনজন মিলে যেভাবে খেলা শুরু করছিল লাস্টের দিকে, দুর্দান্ত মানে দুর্দান্ত। এই কারণে কিন্তু তারা 10 নম্বরের জায়গায় হয়তো বা 8-9 নম্বরে যায় তারা ফিনিশ করতে পেরেছিল। এখন এটা দেখা দেখি এবছর মিনি অকশনে তারা এমন কিছু সিদ্ধান্ত নিছে, বোল্ড সিদ্ধান্ত, যা দেখে আপনার চোখ কপাল উঠে যাওয়ার মতো। কারণ কি, তারা দুইটা আনকেপ প্লেয়ার কিনছে 28.4 রুপিতে। আপনি একবার চিন্তা করতে পারতেছেন কি পরিমাণ টাকা তাদেরকে দিচ্ছে। প্রশান্ত বীর, যে কিনা বামাতে বল করতে পারেন, এমনকি 4 ছক্কার বন্যা বসে দিতে পারেন। রবীন্দ্র জাদেজার একজন পারফেক্ট এক্সাম্পল বা পারফেক্ট রিপ্লেসমেন্ট হতে পারেন তিনি। এমনকি কার্তিক শর্মা, যে কিনা প্রথম বল থেকে 4 ছক্কা মারতে পারেন ডোমেস্টিক লেভেলে। আমরা এই ধরনের রেপুটেশন শুনতে পাচ্ছি। এই ধরনের উইকেটার কিন্তু তারা দলের সাথে যুক্ত করে ফেলছেন। এমনকি সরফরাজ খান, তাকেও কিন্তু তারা দলের সাথে যুক্ত করে ফেলছেন। অন্যদিকে ক্যাপ্টেন হিসেবে কিন্তু রায়ান পরাগ কোন ধরনের ভূমিকা পালন করতে পারেন। এমনকি ঋতুরাজ গায়কোয়াড়, যে কিনা গত সিজনে আনএভেলেবল ছিলেন, তিনি এবছর কোন ধরনের খেলা খেলতে পারেন, এমনকি এই দলকে কিভাবে তিনি লিড করতে পারেন, সেটা হচ্ছে এবার দেখার বিষয়। রাজস্থানে গত বছর কি হয়েছিল ভাই, রাজস্থান শুরুর দিকে এতটাই ভালো খেলতে পেরেছিল, আমরা মনে করেছিলাম চোখ বন্ধ করে রাজস্থান সুপার ফোরে চলে যাবে বা প্লে অফস খেলতে পারবে। কিন্তু লাস্টের দিকে 5-6টা ম্যাচ তারা এমনভাবে আসছে, বিশেষ করে দুজন প্লেয়ার এতটাই বাজে খেলছে। এক হচ্ছে শেরমন হেডপায়ার, দ্বিতীয় হচ্ছে ধ্রুব জুরেল। তারা দুজনে কিন্তু এবারে প্লেইং 11-এর সদস্য থাকবেন। আমি জানি না তারা এবছর কেমন খেলতে পারবে। মনে পড়ে কি আপনাদের, তারা একটা ম্যাচ সুপার ওভারে নিয়ে গেছে, সুপার ওভারে নিয়ে যে হারছে, একটা ম্যাচ তারা 2 রানে হারছে, একটা ম্যাচ তারা 1 রানে হারছে, একটা ম্যাচ তারা 10 রানে হারছে, একটা ম্যাচ তারা 11 রানে হারছে। প্রত্যেকটা ম্যাচে কিন্তু ক্রিসে ধ্রুব জুরেল এমনকি শেরমান হেডপায়ার ছিল। এখন এই বছর কোন ধরনের খেলা তারা খেলতে পারবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। তবে এবছর কিন্তু টক অফ দ্য টাউন থাকবেন ভৈভব সূর্যবংশী, এমনকি সঞ্জু স্যামসন, এমনকি জয়সওয়ালের কথা। মনে পড়ে কি জয়সওয়ালের কথা? যদি জয়সওয়াল দলে ঢুকতে পারতেন, ভারতীয় দলে হয়তো বা তিনি টি-20 বিশ্বকাপে ভালো খেলতে পারতেন। কিন্তু আনফরচুনেটলি যখন সঞ্জু এতটাই ভালো খেলে ফেলছে, এর আগে যখন শুভমন গিলকে জাতীয় দলে ঢুকলো অ্যাজ এ ভাইস ক্যাপ্টেন, তখনই কিন্তু জয়সওয়ালকে আর ডাকা হচ্ছে না। এখন তার কিন্তু প্রধান লক্ষ্য থাকবে এবারের আইপিএলে তিনি যেন ভালো খেলতে পারেন। অন্যদিকে সবার নজর থাকবে কিন্তু ভৈভব সূর্যবংশীর দিকে। গত সিজনের মাঝখানে কিন্তু রাজস্থানে এই প্লেয়ারটাকে কিন্তু নিয়ে আসা হয়েছিল, এমনকি প্রথম সিজনে কিন্তু তিনি একটা সেঞ্চুরি করে বসেন। কিন্তু এবছর কিন্তু সকল বলার, এমনকি প্রত্যেকটা দল কিন্তু তার দুর্বলতা বের করার চেষ্টা করবে। কিন্তু তিনি কি আসলে পারবেন কিনা, সেটাই কিন্তু এখন সকল বিশ্ববাসী দেখবে। এখন দুই দলের শক্তি কি, দুই দলের দুর্বলতা কি, সেটা যদি আপনি পরীক্ষা করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে প্লেইং 11 করতে হবে। প্লেইং 11-এর মাঝখানে কিন্তু আপনি খুঁজে পাবেন দুইটা দলের মাঝখানে, যদি আপনি টপ 5 করেন, টপ 5 মানে 5জন ব্যাটসম্যান নিয়ে যদি আপনি কথা বলেন, এরপর যদি পরে 7জনকে বা পরে 6জনকে যদি পরে করেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন দুইটা দলের মাঝখানে কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারের আধিক্য বেশি। প্রথমে যদি আমরা সিএসকে দলটা নিয়ে কথা বলি, আপনি খুঁজে পাবেন সঞ্জু স্যামসন, ঋতুরাজ গায়কোয়াড়, 3 নম্বরে আয়ুষ মাত্রে। এখানে কোনো ধরার কোনো সুযোগই নেই। কারণটা কি, গত বছর থেকে কিন্তু তারা ভালো খেলতে পারতেছে। এমনকি যেহেতু সঞ্জু স্যামসন এবারে বিশ্বকাপে 97, 89, 89 গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে তিনি করতে পারছেন, সঞ্জুর স্পট নিয়ে ধরার কোনো সুযোগ নেই। হয়তোবা উর্বিল পাটিলকে বেঞ্চে বসে থাকতে হবে। 4 নম্বরে ডোয়েল ব্রেভিস, বর্তমান বিশ্বে তার থেকে আলোচিত ক্রিকেটার ইয়াং জেনারেশনের মাঝখানে নাই। প্রথম বল থেকে তিনি 4 ছক্কা মারতে পারেন, মারাত্মক মানে মারাত্মক। এমনকি 5 নম্বরে শিবম দুবে, যে কিনা খুবই ভালো খেলতে পারতেছেন। শুধুমাত্র 5জন ব্যাটসম্যানের মাঝখানে একজন ব্যাটসম্যান ফ্রন্ট ক্যাটাগরিতে আছেন, কে? তিনি হচ্ছেন ডোয়েল ব্রেভিস। আপনি যদি 6 নম্বর পজিশনে যান, 6 নম্বরে আপনি যেতে পারতেছেন প্রশান্ত বীর, যাকে 14.2 রুপি দিয়ে কেনা হয়েছে, মারাত্মক খেলতে পারতেছেন। যেহেতু
যেহেতু এইবারের ম্যাচে প্রথম কয়েকটা ম্যাচে যেহেতু মহিউদ্দিন ধরে খেলতে পারবে না, তাই 7 নম্বর স্পটটা কিন্তু ওপেন। আপনারা ইচ্ছে করলে কিন্তু সরফরাজ খানকেও নিতে পারতেছেন, কিংবা কার্তিক শর্মা যাকে 14.2 CR রুপি দিয়ে কেনা হয়েছে, আমরা শুনতে পাচ্ছি তিনি প্রথম বল থেকে 4 ছক্কা মারতে পারেন। হয়তোবা তাদের দুজনকে আমরা এই বছরের এডিশনে দেখতে পাইতে পারি। এই দলের মাঝখানে কিন্তু টপ 7 এর মাঝখানে কিন্তু শুধুমাত্র একজন ওভারসিজ ক্যাটাগরিতে রয়েছেন, সে হচ্ছে ডুয়েল ব্রাভিস। তার মানে কি আপনি 8, 9, 10, 11 তে কিন্তু দুর্দান্ত কিছু বলিং নিতে পারবেন। বিশেষ করে আকিব হোসেন যে কিনা দুর্দান্ত বলিং করতে পারেন পাওয়ার প্লেতে, এমনকি তিনি কিন্তু 8 নম্বর পজিশনে ভালো ব্যাটও করতে পারতেছেন। 8 নম্বর যদি হয়ে যায় 9, 10, 11, 9 নম্বরে নূর আহমেদ মারাত্মক, মানে মারাত্মক, তিনি কিন্তু পাওয়ার প্লেতে বলিং করতে পারতেছেন, মিডল ফেজে দুর্দান্ত বলিং করতে পারতেছেন। তার মতো বলার কিন্তু এখন হাতে কোনো কয়েকজনে আছে, তিনি কিন্তু রশিদ খানের থেকে এখন দুর্দান্ত ছন্দ রয়েছে। 10 আর 11তে কিন্তু প্রিমিয়াম পেস বলার দরকার, একজন হচ্ছে খলিল আহমেদ আর একজন হচ্ছে ম্যাট হেনরি। বর্তমান জগতে বা বর্তমান বিশ্বে ম্যাট হেনরি থেকে লাইন লেংথ ভালো কোনো বলার কথা আপনি খুঁজে পাবেন না। আপনি যত কথাই বলেন, হয়তোবা একটা জায়গায় তারা একটু চোখ করে যেতে পারে, কোন জায়গায়, যে তাদের ডেথ বোলিংটা একটু দুর্বল। আপনি যদি মনে করেন যে না স্পেন্সার জনসনকে খেলাবেন, তাহলে হয়তোবা ম্যাট হেনরির দলের জায়গা নাও হতে পারে, এটা একটা অপশন হতে পারে। তবে আমার কাছে কেন যেন মনে হচ্ছে না দলে তেমন কোনো পরিবর্তন হবে। আমি কোনো ইম্প্যাক্ট সাব নিয়ে কোনো কথাই বললাম না, কারণ কি ইম্প্যাক্ট সাব কখন যে কে আসে সেটা আমরা কেউ জানি না। আপনি যদি এখন রাজস্থানের দিকে আসেন, রাজস্থান কিন্তু গতবার যে ভুল করেছিল এবার কিন্তু সে ভুলটা তারা করবে না। যেমন মহেশ থিকসানা, এমনকি হাসারাঙ্গা, তারা কিন্তু বাধ্য হয়ে দুজনকে তারা খেলাইছিল। ওভারসিজ ক্যাটাগরি প্লেয়ার যদি আপনাকে দুজনকে খেলাইতে হয়, সেটা কিন্তু একটা বিরাট চাপ। এবছর কিন্তু তারা ওই চাপ থেকে বেরিয়ে আসছে। প্রথমত হচ্ছে রাহুল চাহার, অন্যদিকে রবীন্দ্র জাদেজা, তাদের রিপ্লেসমেন্ট কিন্তু হয়ে গেছে। এখন যদি আপনি দলটা সাজানোর চেষ্টা করেন, প্রথমত 1 নম্বর পজিশনে ভৈভব সূর্যবংশী, যে কিনা দুর্দান্ত ছন্দে রয়েছেন। 2 নম্বরে তার পার্টনার হিসেবে কিন্তু থাকবেন জাসওয়াল। 3 নম্বরে শিরমন হেটপার, আমরা কিন্তু টি-20 বিশ্বকাপে দেখছি যে কিনা 210 রানের ব্যাটিং করতে পারতো, যার এভারেজ 42, এমনকি 7 ম্যাচে তিনি সম্ভবত 250 রান করতে পারছেন। এই ব্যাটসম্যানকে যদি আপনি নিচে নামায় ব্যাটিং করেন, তাহলে কিন্তু দলের জন্য বিপদ হইতে পারে। 4 নম্বরে রায়ান পারাগ, যেখানে ক্যাপ্টেন, তিনি কিন্তু গত সিজন থেকেই ভালো খেলতে পারতেছেন। গত সিজনেও তিনি সম্ভবত 400 রান করছেন, এর আগের সিজনে 500 রান করতে পারতেন। সুতরাং বুঝতেই পারতেছেন এই প্লেয়ারটার প্রতি কিন্তু অনেকটাই আশা ভরসা রাখবে রাজস্থান। 5 নম্বরে ধ্রুব জুরেল, যেহেতু এই ব্যাটসম্যানটা ইন্ডিয়ান জাতীয় দলের সার্কিটের প্লেয়ার, তিনি টেস্ট খেলতে পারতেছেন, সুযোগ পেলে তিনি ওডিআই ম্যাচ খেলেন, সুযোগ পেলে তিনি টি-20 খেলতে পারতেছেন, সুতরাং তাকে কিন্তু আপনি বাদ দিতে পারতেছেন না, তিনি কিন্তু ভালো খেলতে পারবেন। 6 নম্বরে রবীন্দ্র জাদেজা, 7 নম্বরে থানোস সানাকা, এই দুজন প্লেয়ার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণটা কি, থানোস সানাকা আপনাকে বোলিং করার সুযোগ এনে দিবে, এমনকি রবীন্দ্র জাদেজার ব্যাপারে তো নতুন করে বলার কিছুই নেই। তিনি যে ধরনের ক্যাপাবিলিটি রাখতে পারেন ফিল্ডিংয়ে, যে ধরনের বোলিং করতে পারেন, হয়তো বা 4 ছক্কা মারতে তিনি একটু কম মারতে পারেন অন্যান্য ব্যাটসম্যানের তুলনায়, কিন্তু এই দলটা কিন্তু ভালো খেলতে পারছেন। যদি 6 আর 7 কম্পারিজন করেন, অন্যদিকে প্রশান্ত বীর, অন্যদিকে কার্তিক শর্মা কিংবা সরফরাজ খান, এইদিকে কিন্তু থানোস সানাকার কারণে কিন্তু দলটা একটু ভালো লাগতেছে। এমনকি রবীন্দ্র জাদেজার যেহেতু অভিজ্ঞতা বেশি, রাজস্থান কিন্তু একটু এগিয়ে থাকবে চেন্নাইয়ের তুলনায়, শুধুমাত্র 6 আর 7 কারণে। এখন যদি নিচের দিকে আসেন, জফরা আর্চার মারাত্মক ভাই, মারাত্মক। যেহেতু পেস কিন্তু কথা বলে ভাই, পেস যদি আপনি লাইন এবং লাইন বজায় রেখে বল করতে পারেন, কিন্তু টি-20 বিশ্বকাপে কিন্তু আমরা দেখছি জফরা আর্চার কিন্তু প্রত্যেকটা ম্যাচে মার খাইছেন। কিন্তু দেখা যাক এখন তিনি কি করতে পারেন। এখন তাকে সঙ্গ দিতে পারবেন 2 জন বলার, এক হচ্ছে এমপাকে, অন্যজন হচ্ছে বার্গার। বার্গার কিন্তু মারাত্মক বলার ভাই, বামাতি বলার, দুর্দান্ত গতিতে বল করতে পারেন, যার বল কিন্তু 140-এর উপরে, 145-এর কাছাকাছি। একদিকে জফরা আর্চার, একদিকে যদি রাফা বার্গার বল করতে পারেন, তখন কিন্তু দুর্দান্ত লাগছে। মনে পড়ে কি আপনাদের সন্দীপ শর্মার কথা? প্রত্যেকটা বছর কিন্তু তিনি আন্ডাররেটেড বলার, তিনি তো ডেতে ভালো বোলিং করতে পারেন, পাওয়ার প্লেতে ভালো বোলিং করতে পারেন, মিডল ফেসে ভালো বোলিং করতে পারেন। এখন কিন্তু কোনো অবস্থাতে কিন্তু এই প্লেয়ারটাকে বাদ দিয়ে কিন্তু আপনি একাদশ করতে পারতেছেন না। এমনকি লাস্টের দিকে 11 নম্বর হিসেবে কিন্তু রবি বিষ্ণুই কিন্তু ভালো খেলতে পারতেছেন। এই দলের মাঝখানে কিন্তু অনেকগুলো কি প্লেয়ার রয়েছে, তবে 2 দলের মাঝখানে কি একটা লক্ষ্য থাকতে হবে, কি যারা টস জিতবে তারা কিন্তু পরে ব্যাটিং করার সিদ্ধান্ত দিবে। এখন কথা হচ্ছে আজকে কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের খেলা। ইন্ডিয়ান প্লেয়ারদের খেলা কেন? আপনি যদি টপ 5-এর যে প্রথমে যে কথা বলেছিলাম, আপনি যদি চেন্নাই দলটার দিকে দেখেন, সঞ্জু স্যামসন, ঋতুরাজ গায়কোয়াড়, আয়ুষ মাত্রে, শিবম দুবে, টপ 5-এর মাঝখানে 4 জন। আপনি যদি আবার রাজস্থানের দিকে দেখেন, জাসওয়াল, ভৈভব সূর্যবংশী, রায়ান পারাগ, ধ্রুব জুরেল, এই 4 জন 4 ভার্সেস 4, টপ 4। এখন কিন্তু বুঝতেই পারতেছেন খেলাটা কোন ভাবে গেছে। এখন যারা আজকে ভালো খেলতে পারবে, যারা আজকে চাপ সামলাতে পারবে, তারা আজকে জয়লাভ করতে পারবে। তবে গত বছরের মতো যদি শিরমন হেটমায়ার আর যদি ধ্রুব জুরেল কোনো কারণে একত্রিত হয়ে যায়, এখন তারা কি ভালো খেলতে পারবে কিনা, নাকি গত বছর তারা যে 4টা-5টা ম্যাচ হারাইছে সুপার ওভারে 1 রানে, 2 রানে, 10 রানে, 11 রানে, ভাই এরকম খেলা আমরা দেখতে চাই না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে আপনার। নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে।